আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষের ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমদাদুল করিম, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ ও ইনচার্জ বিজ্ঞান দিবা শাখা, সবাইকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ইতিমধ্যে তোমরা তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম অত্যন্ত সূক্ষ্মভাবে এবং সুচারুভাবে সুসম্পন্ন করেছো। এজন্য তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। তোমরা যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তোমাদের আন্তরিক প্রচেষ্টা এবং সেই সাথে তোমার অভিভাবক এবং শিক্ষকদের সহযোগিতা নিয়ে যদি তুমি আন্তরিক প্রচেষ্টাকে আরেকটু বৃদ্ধি করতে পারো, তাহলে তুমি তোমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবা। আশা করি তোমরা সেই কথা মাথায় রেখেই তোমাদের সকল কার্যক্রম পরিচালনা করবে। তোমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের কলেজে পদার্থবিজ্ঞান বিভাগে 11 জন শিক্ষক মণ্ডলী রয়েছেন, যারা তোমাদেরকে সব সময় সর্বদা সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছেন। আমাদের এই 11 জন শিক্ষক মণ্ডলীর মধ্যে 3 জন শিক্ষক প্রভাতী শাখায় এবং বাকি 8 জন শিক্ষক দিবা শাখায় তোমাদেরকে সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত। তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমাদের কলেজে 2টি শিফট চালু রয়েছে। একটি হলো প্রভাতী শাখা, যেখানে ছাত্রীদের জন্য নির্ধারিত, এবং অপরটি হলো দিবা শাখা, যেটি ছাত্রদের জন্য নির্ধারিত। আমরা তোমাদেরকে আজকে পদার্থবিজ্ঞান একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে সিলেবাস, মান বন্টন এবং সৃজনশীল প্রশ্নের ধারা সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পারবে যে এবং এখান থেকে তোমরা উপকৃত হতে পারবে। আমি কতগুলো কন্টেন্ট এখন তোমাদেরকে দেখাবো, তোমরা যদি লক্ষ্য করো মনোযোগ দিয়ে, আশা করি তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমাদের কন্টেন্ট যেভাবে সাজিয়েছি সেটা তোমরা একটু দেখো। প্রথমেই কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদের সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা একাদশ শ্রেণীতে পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। এই বিষয়ে বিষয় কোড হলো 174। এখন আমরা সিলেবাস নিয়ে কথা বলতে চাই। সিলেবাস পরিচিতি, আমাদের একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বইতে 10টি অধ্যায় রয়েছে। সেই 10টি অধ্যায় সম্পর্কে আমরা জানবো, পরবর্তীতে তার সম্পর্কে আমরা আলোচনা করব। আমি এখানে অধ্যায় এবং শিরোনাম ভিত্তিতে ভাগ করে দেখিয়েছি। আমাদের এখানে প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ, দ্বিতীয় অধ্যায় ভেক্টর, তৃতীয় অধ্যায় গতিবিদ্যা, চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা, পঞ্চম অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা, ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ, সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম, অষ্টম অধ্যায় পর্যায়ভিত্তিক গতি, নবম অধ্যায় তরঙ্গ, দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের বৈতত্ত্ব। এই একাদশ শ্রেণীর পাঠ্য বইতে এই 10টি অধ্যায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা পরবর্তীতে ধাপে ধাপে এই সকল প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। তা আমরা এখন দেখব আমাদের এই যে 10টা অধ্যায়, এটার মান বন্টনটা কিরূপ হয় সেই সম্পর্কে আমরা একটু এখন তোমাদেরকে দেখাবো। মান বন্টনটা তোমরা যদি দেখো, সৃজনশীল অংশ, এখানে 8টি সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্ন সৃজনশীল প্রশ্নের জন্য 10 নম্বর। যেহেতু 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে এটার জন্য সর্বমোট 50 নম্বর। তোমরা যদি বিগত বছরের যে বোর্ড প্রশ্নসমূহ এসেছিল ওগুলো যদি লক্ষ্য করো, তাহলে তোমরা এটা সম্পর্কে ভালো ধারণা পেতে পারবে। এরপরে বহু নির্বাচনী অংশ রয়েছে। এখানে 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য মান হলো 1। যেহেতু 25টা প্রশ্ন, এজন্য এখানে 25 নম্বর। আর এখানেও যদি তুমি বিগত বছরের বোর্ড প্রশ্নসমূহ যদি দেখো, তাহলে তোমরা এই সম্পর্কে ধারণা পেয়ে যাবে। এরপরে ব্যবহারিক অংশ আছে, এর জন্য হলো 25 নম্বর। এই সর্বমোট 100 নম্বর আমাদের মান বন্টন। এই যে আমাদের একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের টোটাল মান বন্টন আমি তোমাদেরকে দেখালাম। এরপরে আমরা তোমাদেরকে যা দেখাতে চাই,
তোমরা যদি একটু লক্ষ্য করো, আমাদের কলেজে একাদশ শ্রেণীতে মোট 3টি সেমিস্টার পরীক্ষা হয়ে থাকে, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার। আমরা আমাদের এই একাদশ শ্রেণী যে পদার্থবিজ্ঞান বইতে 10টি অধ্যায় রয়েছে, এই 10টি অধ্যায়কে আমরা 3টা সেমিস্টারে বিভক্ত করেছি তোমাদেরকে বোঝানোর স্বার্থে, তোমাদেরকে পড়ানোর স্বার্থে, সঠিকভাবে তোমাদেরকে আত্মস্থ করার জন্য আমরা এটাকে বিভিন্নভাবে বন্টন করেছি। প্রথম সেমিস্টার পরীক্ষায় আমরা দেখাচ্ছি তোমাদের যে এখানে 4টি অধ্যায় রয়েছে। এখানে প্রথম অধ্যায় রয়েছে ভৌত জগৎ ও পরিমাপ, দ্বিতীয় অধ্যায় রয়েছে ভেক্টর, তৃতীয় অধ্যায় হলো গতিবিদ্যা, ষষ্ঠ অধ্যায় হলো মহাকর্ষ ও অভিকর্ষ। এই 4টি অধ্যায় সম্পর্কে প্রথম সেমিস্টার পরীক্ষায় আলোচনা করা হবে এবং প্রথম সেমিস্টার পরীক্ষায় এই 4টি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে, সেটার মান বন্টন এখন আমরা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো মান বন্টনটা, যে 4টি অধ্যায় দেখালাম সেখান থেকে সৃজনশীল অংশে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। এই 8টি সৃজনশীল প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য এক একটা প্রশ্নের নম্বর হলো 10, মোট হলো 50 নম্বর বরাদ্দ রয়েছে। এরপরে আছে বহু নির্বাচনী অংশ, এখানে 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হলো 1, তাহলে টোটাল হলো 25 নম্বর। এর বাইরে রয়েছে ব্যবহারিক অংশ, তার জন্য রয়েছে 25 নম্বর, এ হলো মোট 100 নম্বর। আমরা মোটামুটি আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার সিলেবাস এবং মান বন্টন সম্পর্কে ইতিমধ্যে জেনেছি। এরপরে পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব, তোমরা একটু লক্ষ্য করো, আমরা এখন দেখব সৃজনশীল প্রশ্নের ধারা ও মান বন্টন। তোমরা জানো যে এইচএসসি পরীক্ষায় সৃজনশীল এবং বহু নির্বাচনী 2টা পার্ট আছে। এই সৃজনশীল অংশে তোমরা জানো একটা উদ্দীপক থাকে, উদ্দীপকের উপর ভিত্তি করে আমাদেরকে কয়েকটি প্রশ্নের অ্যানসার করতে হয়। সেভাবে কিভাবে নম্বর পাওয়া যায়, ভালো নম্বর পাওয়া যায়, সেই জিনিসগুলো আমরা এখন লক্ষ্য করব। আমরা এখানে দেখাচ্ছি উদ্দীপক, এখানে একটা উদ্দীপক থাকবে, এই উদ্দীপকটার ভিতরে 3-4 রকম ধরনের সিস্টেম থাকতে পারে। একটা লেখচিত্র থাকতে পারে, অথবা দেখা গেল কয়েকটি গাণিতিক সমীকরণ থাকতে পারে, অথবা কোনো চিত্র থাকতে পারে, অথবা কয়েকটি বাংলা লাইন লিখে একটা উদ্দীপক তৈরি হতে পারে। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন এই উদ্দীপকটার উপর ভিত্তি করে আমাদের কতগুলো প্রশ্ন হবে আমরা এখানে দেখাবো। প্রথমে একটা ক নম্বর, এখানে থাকে জ্ঞানমূলক, যার জন্য 1 নম্বর বরাদ্দ। এই জ্ঞানমূলক প্রশ্নটি আমাদের বইয়ের ভিতরেই থাকবে, যেটা আমার জানা থাকবে, এটা সম্পর্কে আমার পুরোপুরি ধারণা থাকবে যে এই জ্ঞানমূলক প্রশ্নটা আমি বইতে পড়েছি, তখন আমি যদি এটা সঠিকভাবে লিখতে পারি, এটা কোনো সংজ্ঞা থাকতে পারে, কোনো একক থাকতে পারে, কোনো মাত্রা সমীকরণ থাকতে পারে, অর্থাৎ এক কথায় যেটার উত্তর আমি দিতে পারবো, এরকম একটি প্রশ্ন থাকবে, যার জন্য 1 নম্বর বরাদ্দ আছে। এরপরে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনের জন্য আমরা জানি 2 নম্বর বরাদ্দ, কিন্তু এই 2 নম্বর কিভাবে বরাদ্দ সে সম্পর্কে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এই 2 নম্বর এভাবে বরাদ্দ হবে, একটি হলো জ্ঞানমূলক আর একটি হলো অনুধাবন। জ্ঞানের জন্য 1, অনুধাবনের জন্য 1, এই মোট 2 নম্বর। কারণ প্রশ্ন হতে পারে যে স্যার এখানে অনুধাবন লিখলেন, কিন্তু এটার মধ্যে আবার 2টা ভাগ করলেন কেন? যেমন আমি তোমাদেরকে একটা সংজ্ঞা সম্পর্কে বলতে চাই। ইতিমধ্যে তোমরা নবম এবং দশম শ্রেণীতে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে পড়ছো, কাজ সম্পর্কে তোমরা পড়ছো যে কাজ, এখানে কাজ হলো জ্ঞানমূলক। কাজ হলো জ্ঞানমূলক, যে কাজ কাকে বলে, যখন তুমি কাজের সংজ্ঞাটা লিখে দিবা, এটার জন্য তুমি 1 নম্বর তোমার জন্য বরাদ্দ। কিন্তু যদি তুমি দেখা গেল কাজের সংজ্ঞা পড়লা, কিন্তু কাজের একক যেমন আমরা জানি জুল, কিন্তু তোমার প্রশ্নে চলে আসলো যে 1 জুল বলতে কি বুঝো, কিন্তু তখন তুমি দেখা গেল কি যে 1 জুল বলতে কি বুঝো, এটা কিন্তু বইতে নাই বা ছিল না, বা তুমি পড়ো নাই, কিন্তু চলে আসছে 1 জুল বলতে কি বুঝো। কিন্তু এখন তুমি যদি মনে করো কাজের সংজ্ঞা পারো এবং কাজের সংজ্ঞার উপর ভিত্তি করে তুমি যদি 1 জুলের যদি লিখতে পারো, তাহলে তুমি তার জন্য 1 নম্বর পাবে। এখন কেউ যদি মনে করো যে কাজের সংজ্ঞাটা আগে লিখলো, তারপরে 1 জুল বলতে কি বুঝো এটা লিখলো, তাহলে সে 1 এবং 1 এই জন্য 2 নম্বর পাবে। আর যদি কেউ শুধুমাত্র 1 জুল বলতে কি বুঝো এটা লিখতে পারলো না, শুধু কাজ কাকে বলে এটা লিখতে পারলো, সে এর জন্য 1 নম্বর পাবে। এখন যদি কেউ জ্ঞানমূলকটা লিখলো না, অনুধাবনটা লিখলো, তাহলে কিন্তু সে 2 নম্বর পাবে। কারণ হয়তো প্রশ্ন হইতে পারে স্যার ও জ্ঞান লিখলো না কিন্তু অনুধাবন লিখলো, তার জন্য কেন সে 2 নম্বর পাবে? এটার উত্তর হলো, তুমি মনে করো একটা বিল্ডিং এর দোতলায় উঠবা, তোমাকে বলা হয়েছে যে দোতলায় ওঠার জন্য। এখন ওই বিল্ডিং এ সিঁড়িও আছে, লিফটও আছে। তুই যদি কেউ সিঁড়ি বেয়ে ওঠে, তাহলে সে আগে 1 তলায় উঠবে, তারপর দোতলায় উঠবে, অর্থাৎ সে জ্ঞানে যাবে, জ্ঞানের থেকে অনুধাবনে যাবে, এই জন্য সে 2 নম্বর পাবে। কিন্তু কেউ একজন চিন্তা করলো যে না আমি 1 তলায় যাবো না, আমি সরাসরি লিফট দিয়ে দোতলায় উঠে যাবো, তাহলে সে 1 তলায় ধরলো না, সে সরাসরি অনুধাবন, কিন্তু তার যাওয়ার কথাও ছিল দোতলায়, কিন্তু আমি 2 জনকেই দোতলায় পাবো। যে সিঁড়ি দিয়ে উঠলো তাকেও আমি দোতলায় পাবো, সিঁড়ি বেয়ে বেয়ে দোতলায় উঠছে, আর যে লিফট দিয়ে উঠবে তাকেও আমি সরাসরি দোতলায় পাবো। তাহলে যেহেতু সে অনুধাবন স্তর সে বুঝে ফেলছে, এই জন্য সে আর কাজের সংজ্ঞা যদি না লিখে, যদি 1 জুল বলতে কি বুঝো
বুঝে এটা লিখতে পারে, তাহলে সে অটোমেটিক্যালি 2 নম্বর পেয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পারছো। এরপরে আমাদের আছে প্রয়োগমূলক। এই প্রয়োগমূলকেরও 3টি অংশ রয়েছে, একটি হলো জ্ঞান, একটা হলো অনুধাবন, আর একটা হলো প্রয়োগ। এখন এটার মধ্যে জ্ঞানমূলক কি? এখানে সাধারণত প্রয়োগে থাকে একটা গাণিতিক সমস্যা। তা আমরা জানি গাণিতিক সমস্যা, পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যা সম্পাদন করতে হলে আমাকে সূত্র সম্পর্কে ধারণা নিতে হবে। তা এখন আমি যদি আমার ওই যে উদ্দীপকের মধ্যে আমার এই প্রয়োগের সমস্যা সমাধান করার জন্য কি কি দরকার এটা যদি দেওয়া থাকে, এটা আমি ডান পাশে লিখবো কি কি দেওয়া আছে, এবং এটার উপর ভিত্তি করে আমার যে জ্ঞানমূলক সূত্রটা, যে কি সূত্র দিয়ে এই অঙ্কটা করতে পারি, গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারি, এর জন্য 1 নম্বর পেয়ে গেলাম। এবার আমি ওই সকল যে সকল মান দেওয়া আছে ওই সকল মানগুলো বসালাম, বসায় দেখা গেল কি যে আমি ক্যালকুলেশন করলাম কিন্তু আমার ক্যালকুলেশনটা মিললো না, তাহলে আমি অনুধাবন পর্যন্ত আসি, এজন্য আমি পাবো 2 নম্বর। আর যদি আমার ক্যালকুলেশন মিলে গেল তাহলে আমি এর জন্য পাবো 3 নম্বর। অর্থাৎ আমার 1 নম্বর 1 নম্বর 1 নম্বর, এভাবে আমার 3টি নম্বর বণ্টিত হয়ে গেল। আমি 3 নম্বরের জন্য উপযুক্ত হয়ে গেলাম। যদি আমার উত্তর না মেলে তাহলে আমি 2 নম্বর পাবো। যদি সঠিকভাবে মানগুলো বসিয়ে থাকি কিন্তু আমি যে কোনো কারণে হোক আমি আমার উত্তরটা সঠিকভাবে পাইনি, তো কিন্তু আমি আমার সকল মান সঠিকভাবে বসিয়েছিলাম কিন্তু আমি দেখা গেল যে উত্তরটা পাইনি, এর জন্য আমি পাবো 2। আর যদি উত্তরটা সঠিকভাবে পেয়ে থাকি তাহলে এর জন্য পাবো 3। কিন্তু আমি যে মানগুলো বসাইছি এগুলো যদি ভুল থেকে থাকে তখন শুধু সূত্র হয়েছে, এর জন্য আমি পেয়ে যাব 1 নম্বর। আশা করি সকলে বুঝতে পেরেছো। এরপরে আছে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা 4টি পার্ট, একটা হলো জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। জ্ঞানের জন্য 1 নম্বর, অনুধাবনের জন্য 1, প্রয়োগের জন্য 1, উচ্চতর দক্ষতার জন্য 1, এই মোট 4 নম্বর বণ্টিত আছে। এখন মনে করো ভাই যে আমার উদ্দীপকে যা দেওয়া আছে তার সাথে একটা কিছু কম্পেয়ার করতে বলেছে, তখন আমি কিভাবে কম্পেয়ার করব? তাহলে এখানেও একটা আমার হয়তো গাণিতিক সমস্যার সমাধান করে তারপর হয়তো আমার ঘ নম্বরের সাথে কম্পেয়ার করতে হতে পারে বা উদ্দীপকের সাথে কম্পেয়ার করতে হতে পারে। তাহলে সেভাবে আমি নম্বরটা কিভাবে পেতে পারি? তাহলে আমি ওই যে সূত্রের জন্য যে আমি ফর্মুলা ব্যবহার করব তার জন্য 1 নম্বর পাবো, কি কি দেওয়া আছে এবং যদি সঠিকভাবে বসাতে পারি তার জন্য আরো 1 নম্বর পেয়ে গেলাম। যদি আমি সঠিক উত্তরটা পেতে পারি তাহলে আরো 1 নম্বর পেয়ে গেলাম। এবার আমি যদি কম্পেয়ার করতে পারি, সঠিকভাবে কম্পেয়ার করতে পারি, সঠিকভাবে কম্পেয়ার করলে আরো 1 নম্বর, অর্থাৎ আমি এই 4 নম্বর পাওয়ার উপযুক্ত হয়ে গেলাম। তাহলে আমি যখন পরীক্ষা দেব, পরীক্ষা দেওয়ার পরে আমি কত নম্বর পেতে পারি আমি কিন্তু এই ব্যাপারে আমার স্পষ্ট ধারণা থাকবে। যদি আমার সঠিক উত্তর দিতে পারি, সঠিকভাবে আমি লিখতে পারি খাতায়, তাহলে আমার জন্য সম্পূর্ণ নম্বর বরাদ্দ আছে এবং কোন খাতে কত নম্বর বরাদ্দ আছে আমি এটা বুঝতে পারবো। এই পর্যন্তই আজকে। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি যতটুকু তোমাদেরকে দেখিয়েছি, যতটুকু বুঝিয়েছি, যতটুকু শিখিয়েছি, তোমরা যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করো, খেয়াল করো, দেখো, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।